দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যেটি এখন পর্যন্ত ইতিহাসের সবচেয়ে নারকীয় এবং ধ্বংসযোগ্য যুদ্ধ বলে মনে করা হয়। আর এই যুদ্ধ যখন শুরু হয় তখন ইটালির এক শহরে একজন বাবা তার সন্তানকে বলেছিলেন, তোমার সাথে আমি একটা খেলা খেলবো, আর এই খেলায় আমাদের কাজ হচ্ছে লুকিয়ে থাকা এবং কারো কাছে ধরা না পড়া। যদি তুমি জিতে যাও তাহলে তুমি একটা বড় ট্যাঙ্ক গাড়ি পাবে। এই কথাগুলো আপনার আর আমার কাছে খুবই সাধারণ হতে পারে, কিন্তু এই কথাগুলো ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা আর সন্তানকে জার্মানি সৈনিকদের হাত থেকে বাঁচানোর জন্য একজন অসহায় এবং ভাগ্যপীড়িত বাবার। যখন জার্মানরা নির্মমভাবে শত্রুপক্ষের মানুষজনকে মেরে ফেলেছিল, তখন সেই বাবা তার সন্তানকে যে কোনোভাবে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত তিনি কি পেরেছিলেন তার সন্তানকে বাঁচাতে, নিজেকে বাঁচাতে? সেটা জানতে হলে দেখতে থাকুন আমাদের আজকের স্কাই সিনেম্যাক্স চ্যানেলের বাংলা এক্সপ্লেনেশন পর্বে। আজ আমরা এমন এক মুভি নিয়ে এক্সপ্লেনেশন করতে চলেছি সত্যিকার অর্থে যেটা দেখার পর আপনার চোখ ভিজে যেতে বাধ্য। এমনকি আপনি এতদিন কেন এই মুভিটি দেখেননি সেটা নিয়েও আফসোস হতে পারে। আমাদের আজকের মুভিটির নাম লাইফ ইজ বিউটিফুল, আর এই মুভিটি মুক্তি পেয়েছিল 1997 সালে। এই মুভিটি 7টি ক্যাটাগরিতে অস্কার জিতেছিল। তাহলে বুঝতেই পারছেন কতটা মাস্টারপিস এই মুভিটি। মুভিটি এক্সপ্লেনেশন শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আর দেখতে থাকুন অসাধারণ অসংখ্য মুভির এক্সপ্লেনেশন বাংলাতে। আমি প্রিয়া, শুরু করছি আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। সময়টা ছিল 1939 সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখনও শুরু হয়নি। ইটালির অ্যারোজো অঞ্চলের এক রাস্তায় আমাদের এই গল্পের প্রধান চরিত্র গৈডোকে দেখানো হয়। সেখানে সে তার বন্ধুকে নিয়ে গাড়িতে করে শহর থেকে গ্রামে যাচ্ছিল তার এক আঙ্কেলের সাথে দেখা করতে। অনেকটা পথ পাড়ি দেওয়ার পর পথের মধ্যে তাদের গাড়িটা খারাপ হয়ে যায়, আর তখন তারা দুজন মিলে তাদের গাড়িটা ঠিক করতে লাগলো। কিন্তু গাড়িটা ঠিক করতে করতে সময় লাগছিল, তাই গৈডো তার বন্ধুকে গাড়িটা ঠিক করতে বলে, আর সেই জায়গাটার আশেপাশে ঘুরে দেখছিল। ঘুরতে ঘুরতে সে একটা কৃষকের খামার বাড়ির সামনে চলে আসে। সেখানে এসে সে হঠাৎ দেখে একটা মেয়ে উপর থেকে পড়ে যাচ্ছিল। মেয়েটা মাটিতে পড়ার আগে গৈডো সেখানে এসে মেয়েটাকে বাঁচিয়ে নেয়। যে মেয়েটাকে গৈডো বাঁচালো সে মেয়েটির নাম ছিল ডোরা। ডোরা গৈডোকে বলে, আমার জীবন বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ। একটা মৌমাছি আমাকে কামড়ে দিয়েছিল, আর তারপর আমি পা পিছলে পড়ে যাই। এরপর ডোরা গৈডোকে আরও বলে যে, আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব? এ কথা শুনে গৈডো বলে, আমাকে ধন্যবাদ দিতে হবে না, তবে আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমি কি এখান থেকে কয়েকটা ডিম নিতে পারি? এই ডিমগুলো খাবার সময় আপনার সাথে এই সামনে সময়ের মুহূর্তটা আমার মনে পড়ে যাবে। গৈডো বেশ হাস্যজনকভাবে এই কথাগুলো বলছিল। ডোরা তখন খুব খুশি মনে তাকে ডিমগুলো নিতে বলে। এরপর গৈডো সেখান থেকে বেশ কয়েকটি ডিম পকেটে করে নিয়ে যায়। তারপর গৈডো তার বন্ধুকে নিয়ে আবারও যেতে শুরু করে। এরপর সেদিন রাতের বেলায় গৈডো তার আঙ্কেলের বাসার সামনে চলে আসে। গৈডোকে দেখে তার আঙ্কেল বেশ খুশি হয়। তারপর তিনি ওদের দুজনকে সেখানে থাকার জন্য একটা ঘর ঠিক করে দেয়। আর গৈডোর আঙ্কেলের যেহেতু বিশাল একটা হোটেল ছিল, তাই তিনি গৈডোকে তার হোটেলে একটা ওয়েটারের চাকরি দিয়ে দেয়। গৈডোর আঙ্কেল জানতো যে গৈডো তেমন কিছুই করতো না, তাই তিনি গৈডোকে চাকরিটা দেয়। আর গৈডো সে তার আঙ্কেলের দেশে চাকরিটা গ্রহণ করে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন সেই শহরে ডোরা নামে সেই মেয়েটির সাথে গৈডোর দেখা হয়। ডোরাকে দেখে গৈডো বেশ খুশি হয়। ডোরাও গৈডোকে দেখতে পেয়ে অনেক খুশি হয়। তারপর তারা দুজন কথা বলতে থাকে, আর কথা বলার মাঝে গৈডো জানতে পারে যে ডোরা এখানে একটা স্কুলে পড়ায়। এরপর সেদিনের পর থেকে গৈডো তার আঙ্কেলের হোটেলে বেশ মনোযোগের সাথে কাজ করছিল। তবে তার জন্য খুশি মুহূর্ত ছিল যখন সে আবারও ডোরাকে দেখতে পায়, শুধু একবার দুবার নয়, বেশ ঘন ঘন তাদের দুজনের মধ্যে দেখা হতে থাকে। আর এভাবে দুজনের মধ্যে দেখা সাক্ষাৎ হবার ফলে তারা দুজনই দুজনকে পছন্দ করতে শুরু করে। কেউ কাকে সহজে সেটা বলতে পারছিল না। তবে গৈডো হঠাৎ করে ডোরাকে বলে সে আগামী রবিবার ফ্রি আছে কিনা। জবাবে তখন ডোরা বলে যে না, সেদিন সে ফ্রি নয়, কারণ তার একটা অনুষ্ঠানে যাবার কথা রয়েছে, তাই সে সেখানে যাবে। এটা শুনে গৈডোর একটু মন খারাপ হয়, কিন্তু সে সেটা বুঝতে দেয় না। তবে এখানে একটা মজার বিষয় ছিল, গৈডো ডোরাকে যেখানে যাওয়ার জন্য আমন্ত্রণ করেছিল, ডোরা ঠিক সেই সময় অনুষ্ঠানে হাজির ছিল। সে অনুষ্ঠানে একটা মঞ্চনাটক হচ্ছিল। গৈডো হঠাৎ করে ডোরাকে সে অনুষ্ঠানের দর্শক সারিতে দেখতে পায়।
এরপর থেকে গৈডো সে মঞ্চনাটকের দিকে মনোযোগ না দিয়ে সে একদৃষ্টিতে ডোরার দিকে তাকিয়ে থাকতে লাগলো। তারপর সেই মঞ্চনাটকের অনুষ্ঠান শেষে ডোরা যখন তার এক বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতে চাচ্ছিল, তখন বেশ বৃষ্টি শুরু হয়। ডোরা সে বন্ধু ডোরাকে বলে যে সে যেন এখানে একটু অপেক্ষা করে, সে তার গাড়িটা নিয়ে এখনই আসছে। এই বলে ডোরা সে বন্ধুরা যখন চলে গেল, তখন গৈডো ব্যাপারটা বুঝতে পেরে সে তার বন্ধুর গাড়িটা নিয়ে ডোরার সামনে আসে। গৈডোর বন্ধুর গাড়িটা দেখতে ডোরা সে বন্ধুর গাড়ির মতোই, আর তাই ডোরা তার সে বন্ধুর গাড়ি এসেছে মনে করে গৈডোর গাড়িতে উঠে বসে। যেহেতু বৃষ্টি হচ্ছিল আর অনেকটাই অন্ধকার ছিল, তাই ডোরা তখনও বুঝতে পারেনি যে সে ভুল করে অন্য আরেকটি গাড়িতে বসে পড়েছে। এদিকে গাড়ি যখন চলতে থাকে, তখন হঠাৎ গৈডোকে দেখতে পেয়ে ডোরা বেশ চমকে যায়। গৈডোর হাস্যজ্জ্বল কথাবার্তা শুনে ডোরার বেশ ভালো লেগে যায়। এরপর তারা গাড়ি থেকে নেমে বেশ কয়েকটা সময় কাটায়। হাঁটতে হাঁটতে যখন তারা ডোরার বাসার সামনে চলে আসে, তখন গৈডো ডোরার দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে মনের অজান্তেই ভালোবেসে ফেলেছি, আর এভাবে তোমাকে সারাটা জীবন ভালোবাসতে চাই। যদিও ডোরা গৈডোকে বেশ পছন্দ করত, কিন্তু সে গৈডোর এমন কথায় কোনো উত্তর দিতে পারে না, বরং সে গৈডোর চোখের দিকে বেশ অনেকক্ষণ তাকিয়ে থাকে। তারপর সে তার বাসার ভিতর চলে যায়। এদিকে বেশ কয়েকদিন পর গৈডোর আঙ্কেলের হোটেলে একটা এঙ্গেজমেন্ট পার্টি হচ্ছিল। গৈডো সে পার্টিতে বেশ মনোযোগের সাথে কাজ করছিল। হঠাৎ সে জানতে পারে সে এঙ্গেজমেন্টের পার্টিটা ছিল ডোরার জন্য। এটা জানার পর গৈডোর হৃদয় ভেঙে যায়। যাকে সে ভালোবাসে আজ তারই এঙ্গেজমেন্ট পার্টিতে সে কাজ করছে। মনের ভেতরে ভীষণ এক কষ্ট নিয়ে সে কাজ করে যেতে লাগলো। কাউকে সে বুঝতে দেয়নি তার কষ্টের কথা, বরং হাসি খুশি ভাবে কাজ করে যেতে লাগলো। আর ওদিকে ডোরার মনটাও ভালো ছিল না, কারণ এই বিয়েতে তার কোনো মত ছিল না। সে আসলে গৈডোকেই পছন্দ করে, কিন্তু তার পরিবারের কারণে সে এই বিয়েটা করতে রাজি হয়েছিল। তবে যখন সে গৈডোকে দেখতে পায়, তখন সে দেখে গৈডো নিচে পড়ে যাওয়া জিনিস ওঠাচ্ছিল, আর এই সুযোগে সে টেবিলের নিচে ঢুকে পড়ে গৈডোর কাছে আসে। এরপর গৈডোর দিকে তাকিয়ে বলে, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি তোমাকেই ভালোবাসি আর তোমার সাথে থাকতে চাই বাকিটা জীবন। এ কথা শুনে গৈডোর মনের ভেতর অন্যরকম এক অনুভূতি কাজ করছিল। তখন সে সেই অনুষ্ঠানে একটা ঘোড়া নিয়ে আসে, আর সবার সামনে সে ডোরাকে সেই ঘোড়াতে উঠতে বলে। সবাই তখন বেশ অবাক হয়ে দেখছিল ব্যাপারটা কি ঘটছে সেটা বোঝার আগেই গৈডো ডোরাকে নিয়ে পালিয়ে যায়, আর তারপর তারা বিয়ে করে ফেলে। এরপর বেশ কিছু বছর কেটে যায়। এখন তাদের সংসারে একটা ছোট ছেলে রয়েছে যার নাম জশুয়া। তারা দুজন তাদের একমাত্র সন্তানকে নিয়ে বেশ ভালোই দিন কাটাচ্ছিল। ডোরা তখনও তাদের স্কুলে চাকরিটা করছিল, আর গৈডো তার আঙ্কেলের হোটেল ছেড়ে দিয়ে নিজে একটা বইয়ের দোকান খুলে ফেলল। এভাবেই তাদের সুখের দিন কাটছিল। কিন্তু তাদের এই সুখের সময়টাতে অন্ধকার নেমে আসতে শুরু করলো, যেটা তারা তখনও বুঝে উঠতে পারেনি। কারণ সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শুরু হয়ে গিয়েছিল, আর যেহেতু ইতালি তখন জার্মানি কর্তৃত্ব চলছিল এবং জার্মানরা তখন ইহুদিদেরকে নিকৃষ্ট চোখে দেখত, তাই গৈডোর জন্য সময়টা ছিল খারাপ, যেহেতু সে নিজেও ছিল একজন ইহুদি। সে সময় বিভিন্ন ঘরবাড়ি, দোকান এবং পার্কের সামনে লেখা থাকতো, এখানে কুকুর এবং ইহুদিদের প্রবেশ নিষেধ। আর এই লেখাটা যখন গৈডো দেখেছিল, তখন তার বেশ খারাপ লেগেছিল। এমনকি গৈডোর ছেলে যশোয়া এই বিষয়ে যখন তার বাবাকে প্রশ্ন করে যে, বাবা, তারা কি আমাদেরকে পছন্দ করে না, তখন গৈডো তার ছেলেকে ভিন্নভাবে বুঝিয়ে বলে, হয়তো এখানে লোকটা কুকুর পছন্দ করে না, তাই সে এমনটা লিখে রেখেছে। সামনে আরও একটা দোকান রয়েছে, যেখানে লেখা রয়েছে চাইনিজ এবং ক্যাঙ্গারুদের ঢোকা বারণ। আসলে এখানকার লোকদের সব পাগল। গৈডো তার ছেলেকে সবসময় ভালো জিনিস শেখাতে চাইতো, আর তাই মিথ্যে হলে সে তার ছেলেকে ইতিবাচক শিক্ষাটাই দিতে চাইতো। এরপর বেশ কিছুদিন পর যশোয়ার জন্মদিন চলে আসে, তাই গৈডো তার ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিল। সে সময় ডোরা বাসায় ছিল না, সে একটা কাজে বাহিরে ছিল। আর যখন সে বাসায় আসলো, তখন সে এসে দেখে তাদের ঘরের সব জিনিসপত্র ভাঙচুর অবস্থায় পড়ে রয়েছে, আর তার স্বামী গৈডো এবং ছেলেকেও সে ঘরের ভেতর দেখতে পেল না। আসলে জার্মানির সৈনিকরা তাদের বাড়িতে এসে গৈডো এবং তার ছেলেকে ধরে নিয়ে গেছে। জার্মান সৈনিকরা গৈডোর মতো আরও অসংখ্য ইহুদি মানুষদেরকে বন্দি বানিয়ে নিয়ে ট্রেনে করে নিয়ে যাচ্ছিল। এদিকে ডোরা যখন জানতে পারল যে তার স্বামী ও সন্তানকে জার্মান সৈনিকরা ধরে নিয়ে গেছে, তখন সেও সেখানে চলে আসে। তারপর সে জার্মান সৈনিকদের কাছে বলে তারা তার স্বামী ও সন্তানকে ধরে নিয়ে গেছে, সেও তার স্বামীর সাথে যেতে চায়।
এরপর ডোরাকে সেই ট্রেনে ওঠানো হয়। তবে ছেলে ও মেয়েদেরকে আলাদাভাবে ভাগ করে ট্রেনে নিয়ে যাওয়া হয়, আর তারপর তারা সবাইকে একটি ক্যাম্পে আনা হয়। সেই ক্যাম্পে ছেলে ও মেয়েদেরকে আলাদাভাবে রাখা যায়, যার ফলে ডোরা তার স্বামী ও সন্তানের কোনো খোঁজ পায় না। এদিকে যশোয়া ও গুইডো যখন সেই ক্যাম্পের দিকে অন্যান্য বন্দীদের সাথে যাচ্ছিল, তখন যশোয়া তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা, ওরা কেন আমাদেরকে এখানে নিয়ে এসেছে? কি হবে এখানে? এখানে কি খেলা হবে? ছেলের মুখে অমন কথা শুনে গুইডো তার ছেলেকে বলে, হ্যাঁ, এখানে একটা খেলা হবে। এখানে পুলিশগুলো আমাদেরকে প্রতিদিন কাজ দেবে, আর প্রতিটি কাজের জন্য পয়েন্ট থাকবে। যে বেশি পয়েন্ট পাবে সে জিতবে এই খেলায়। তখন যশোয়া আবারও জিজ্ঞেস করে, জিতলে কি পুরস্কার দেবে? গুইডো তখন বলে, যে জিতবে তাকে প্রথম পুরস্কার হিসেবে একটা যুদ্ধ ট্যাঙ্ক দেওয়া হবে। এ কথা শুনে যশোয়া বেশ খুশি হয়। আসলে গুইডো তার ছেলেকে তাদের এখানে আসার আসল কারণটা কিছুতে জানাতে চাচ্ছিল না, কারণ যশোয়া যদি জানতে পারে কিংবা বুঝতে পারে তাদের এখানে ধরে আনার আসল কারণ, তাহলে সে হয়তো প্রচণ্ড ভয় পাবে এবং কান্নাকাটি শুরু করে দিবে। তাই সে তার ছেলেকে মিথ্যে বলে এই ভয়াবহ পরিস্থিতির ঘটনা আড়াল করে রাখতে চেয়েছিল। এরপর তাদের একটি বিশাল ঘরে আনা হয়। সেখানে এসে তারা দেখে তাদের মতো আরও অনেক মানুষকে এখানে বন্দি করে রাখা হয়েছে, আর তাদের সবার গায়ে জেলখানার আসামিদের মতো পোশাক পরানো হয়েছে। এসব দেখে গুইডো প্রথমে একটু ভড়কে যায়, কিন্তু সে কোনো রকম সামলে নিয়ে তার ছেলেকে বলে, বাহ, বেশ ভালো হয়েছে, এখন থেকে আমরা এখানেই থাকবো। চলো তাড়াতাড়ি করে আমাদের একটা বিছানা খুঁজে বের করি। এরপর গুইডো একটা বিছানা খুঁজে নেয়। তারপর সে তার ছেলেকে নিয়ে বিছানায় বসিয়ে রাখে। তার ছেলে যশোয়া তখন তাকে বলে, বাবা, এখানে অনেক ময়লা গন্ধ, আর সবাই খুব চিৎকার চেঁচামেচি করে। আমি বাসায় যেতে চাই, মায়ের কাছে যেতে চাই বাবা। ছেলের মুখে এ কথা শুনে গুইডোর বেশ খারাপ লাগে, কিন্তু তার এখানে আর কিছুই করার নেই। তখন সে তার ছেলেকে বলে, এখানে সবাই চিৎকার চেঁচামেচি করছে কারণ সবাই খেলাটা জিততে চায়। তুমি যদি এখানে 1000 পয়েন্ট জিততে পারো, তাহলে তোমাকে একটা ট্যাঙ্ক দেওয়া হবে, আর সেই ট্যাঙ্কের ভেতরে তুমি বসতেও পারবে, আর এরপরে তুমি তোমার মায়ের কাছে যেতে পারবে। ঠিক এই সময় দুজন জার্মান সৈনিক ঢুকে পড়ে এবং তাদেরকে বলে তাদের এমন একজন ব্যক্তি দরকার যিনি জার্মান ভাষা বুঝেন এবং এখানে থাকা বন্দীদেরকে অনুবাদক হয়ে বুঝিয়ে দিতে পারবেন। তখন গুইডো মিথ্যে বলে হাত ওঠায়। যদিও সে জার্মান ভাষা জানে না, তবুও সে সৈনিক সেখানকার নিয়মকানুন যা যা বলছিল জার্মান ভাষায়, গুইডো সেগুলোকে ইতালিয়ান ভাষায় অনুবাদক হিসেবে না বলে বরং তার ছেলেকে একটু আগে খেলা নিয়ে যা যা বলছিল সেগুলোই সে তার ছেলেকে শোনানোর জন্য বলছিল। জার্মান সৈনিক মনে করেছিল গুইডো সেখানে থাকা সবাইকে অনুবাদ করে নিয়মকানুন বুঝিয়ে দিচ্ছিল। গুইডো যখন সে অফিসারের কথাগুলো খেলার কথা বলে চালিয়ে দিচ্ছিল তার ছেলেকে শোনানোর জন্য, তখন যশোয়া বেশ খুশি হয় এবং সে বিশ্বাস করতে শুরু করেছে যে আসলে তারা এখানে একটা খেলা খেলতে এসেছে। এদিকে সেই ক্যাম্পে গুইডো এবং অন্যান্য বন্দীদেরকে অনেক কঠিন কঠিন কাজ করতে দেওয়া হয়। প্রচণ্ড গরম ও ভারী ভারী কাজ করার কারণে গুইডো বেশ অসুস্থ হতে শুরু করে, কিন্তু তবুও সে কাজ চালিয়ে যায়। সকাল থেকে রাত অবধি কাজ করার পর সবাই যখন ক্লান্ত হয়ে বিছানায় ঘুমিয়ে পড়ে, গুইডো তখন না ঘুমিয়ে বরং ছেলের সাথে খেলা করে ছেলেকে আনন্দ দিতে থাকে। এ সময় তার ছেলে তাকে বলে, আজ আমার প্রচণ্ড ক্ষুধা পেয়েছিল, কিন্তু আমি কারো কাছে কোনো খাবার চাইনি। এ কথা শুনে গুইডো তখন তার ছেলেকে বলে, বাহ, তুমি বেশ ভালো কাজ করেছো, এই কাজের জন্য তোমাকে 12 পয়েন্ট দেওয়া হলো। যেহেতু তুমি খুব ভালো কাজ করেছো, 12 পয়েন্ট পেয়েছো, তাই তোমাকে একটা ছোট পুরস্কার দেওয়া হবে। এই বলে গুইডো তার পকেট থেকে একটা পাউরুটি বের করে নিয়ে তার ছেলেকে খেতে দেয়। আসলে গুইডো সারা দিন রাত কাজ করে যে খাবারটুকু পেয়েছে সেটাই সে তার ছেলের জন্য নিয়ে এসেছে, যাতে তার ছেলের ক্ষুধার জন্য কষ্ট না হয়। এদিকে পরের দিন গুইডো যখন কাজ করছিল, তখন সেই কাজের স্থানে তার ছেলে যশোয়া চলে আসে। ছেলেকে এখানে দেখতে পেয়ে গুইডো তখন বলে, তুমি কেন এখানে এসেছো? তুমি এখান থেকে চলে যাও আর অন্যান্য বাচ্চাদের সাথে খেলতে থাকো। তখন যশোয়া বলে, সব বাচ্চাদেরকে ওরা গোসল করতে নিয়ে গেছে, কিন্তু আমার এখানে গোসল করতে ইচ্ছে করছে না। তখন গুইডো বলে, ঠিক আছে, তাহলে তুমি এখানে কোথাও লুকিয়ে পড়ো। তোমাকে এখানে কোনো পুলিশ দেখতে পেলে পয়েন্ট কেটে রাখবে। আমার কাজ শেষ হলে আমরা দুজন একসঙ্গে ঘরে ফিরে যাব।
এদিকে যশোয়া সেদিন গোসলে না গিয়ে বরং বেঁচে গেছে, কারণ জার্মান সৈনিকরা সেদিন গোসলের নাম করে বাচ্চা ও বয়স্ক মানুষদেরকে এটি গ্যাস চেম্বারে ঢুকিয়ে মেরে ফেলেছিল। আর এই ঘটনাটা পরবর্তীতে গুইডো জানতে পেরেছিল। তাই সে তার ছেলেকে বাঁচানোর জন্য জার্মান সৈনিকদের চোখের আড়াল করতে রাখতে চায়। আর সেই সাথে সে তার ছেলেকে বলে, এই খেলার নিয়ম এখন বদলে গেছে, এখন থেকে কোনো সৈনিকদের সামনে ধরা পড়া যাবে না, তাই তোমাকে এখন এই ঘরের ভেতরে সবসময় লুকিয়ে থাকতে হবে, ধরা পড়লে তুমি বাদ পড়ে যাবে। যশোয়া তার বাবার কথা অনুসারে তখন সবসময় লুকিয়ে থাকতো, আর গুইডো মাঝে মাঝে সুযোগ বুঝে তার ছেলেকে তার সঙ্গে করে নিয়ে যেত, কারণ তার মনে হতো যদি সে ঘরের ভেতরে আবার কোনোভাবে ধরা পড়ে যায় সেই ভয়। তো এভাবে একদিন গুইডো যখন একটা ছোট লরিতে করে তার ছেলেকে লুকিয়ে নিয়ে যাচ্ছিল, তখন সে দেখে একটা ঘরে রেডিও ও মাইক্রোফোন রয়েছে, যেখানে কথা বললে সে পুরো ক্যাম্পে বন্দি থাকা মানুষদেরকে কথা শোনানো যাবে। গুইডো তাই সে ঘরের ভেতর ঢুকে যায় আর তার ছেলে লুকিয়ে ঢুকে পড়ে। আর তখন গুইডো ডোরার উদ্দেশ্যে বলে যে তারা দুজন এখানে ভালোই আছে। ডোরা সাউন্ড বক্সে তার স্বামী এই কথা শোনার পর তার মনের ভেতরে একটা স্বস্তি চলে আসে। এতদিন সে তার স্বামী ও সন্তানের কোনো খোঁজ খবর না পেয়ে বেশ হতাশ ছিল। এরপর দেখা যায় একদিন সেই ক্যাম্পে এক ডাক্তার বন্দি থাকা মানুষের শরীর চেক করছিল, যারা বেশ অসুস্থ হয়ে যাবে তাদেরকে সঙ্গে সঙ্গে মেরে ফেলা হবে। সে বন্দীদের লাইনে গুইডোও ছিল। ডাক্তার যখন গুইডোর কাছে আসে তখন গুইডোকে চিনতে পারে। সে ডাক্তার গুইডোর আঙ্কেলের হোটেলে নিয়মিত খাওয়া দাওয়া করতে যেত, আর তাই সে গুইডোকে দেখে চিনতে পারে এবং খুশি হয়ে তাকে বলে যে আর কিছুদিন পর এখানে একটা অনুষ্ঠানের আয়োজন হতে যাচ্ছে, তাই সে চাইলে ওয়েটার কাজ করতে পারে। এমন সুযোগ পেয়ে গুইডো তাতে রাজি হয়ে যায়, আর তারপর সে ওয়েটার কাজ করতে থাকে। আর এই কাজ করার সময় সে খেয়াল করতে থাকে সেখানে বেশ কিছু জার্মান অতিথিদের বাচ্চারা লুকোচুরি খেলছিল। গুইডোর মাথায় তখন একটা বুদ্ধি চলে আসে। সে তার ছেলেকে সেখানে নিয়ে আসে। তারপর সে তার ছেলেকে বলে, এখানে বেশ কিছু বাচ্চারা অনেকদিন ধরে লুকিয়ে আছে, কারণ এই বাচ্চারাও খেলাটা জিততে চায়। তখন গুইডো তার ছেলেকে বলে, ওই যে দেখো ওখানে একটা বাচ্চা লুকিয়ে আছে। এরপর যশোয়া একটা ছোট বাক্সের দরজা খুলে দেখে সত্যি সত্যি সেখানে একটা বাচ্চা লুকিয়ে আছে। যশোয়া তখন তার বাবার কাছে ছুটে আসে এবং সে বিশ্বাস করে যে সত্যি সত্যি ওখানে সবাই খেলছে। এদিকে এর মধ্যে সেখানে একজন নারী চলে আসে এবং সমস্ত জার্মান বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য ডাকতে থাকে। আর তখন গুইডো তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে আসার চেষ্টা করে, কিন্তু সেই মহিলা ওদের দুজনকে দেখে ফেলে আর সে মনে করে ওই বাচ্চাটা জার্মান বাচ্চা, আর তাই সে সেই বাচ্চাটিকে যেতে বলে। গুইডো তখন তার ছেলেকে বলে, তুমি এখানে কারোর সাথে কোনো কথা বলবে না, যদি কোনো কথা বলো তাহলে তুমি ধরা পড়ে যাবে এবং খেলা থেকে বাদ পড়ে যাবে। এরপর যশোয়াকেও অন্যান্য জার্মান বাচ্চাদের সাথে খেতে দেওয়া হয়। এতদিন পর এত ভালো খাবার খেতে পেরে যশোয়া খুব খুশি হয়। গুইডো সেখানে তখন ওয়েটার কাজ করছিল এবং দেখছিল। হঠাৎ করে একটা বিপত্তি বাধে। যশোয়া হঠাৎ করে ইতালিয়ান ভাষায় ওখানকার লোকদেরকে ধন্যবাদ জানায় যে ওদেরকে খাবার দিচ্ছিল। লোকটা তখন বুঝতে পারেনি যে ইতালিয়ান ভাষায় ধন্যবাদ দিয়েছিল। সে এটা বুঝতে পেরেছিল যে এই বাচ্চাদের ভেতর কোনো না কোনো একটা ইতালিয়ান ইহুদি বাচ্চা রয়েছে। আর তারপর সে সেই মহিলাকে ডেকে নিয়ে আসতে যায়। গুইডো বিপদ বুঝতে পেরে সেখানে থাকা বাচ্চাদেরকে শেখাচ্ছিল কিভাবে ইতালিয়ান ভাষায় ধন্যবাদ দিতে হয়। এই সময় সেই মহিলাটা আর সেই লোকটা চলে আসে, আর তারা তখন দেখতে পায় গুইডো বাচ্চাদেরকে ইতালিয়ান ভাষায় ধন্যবাদ শেখাচ্ছে। আর তখন তাদের মনে হলো তাহলে গুইডোর কারণে কোনো বাচ্চা হয়তো ইতালিয়ান ভাষায় ধন্যবাদ জানিয়েছে। সে মহিলা তখন এই কাজের জন্য গুইডোকে বকাঝকা করতে থাকে। এরপর সেদিন রাতের বেলায় সবাই যখন ঘুমিয়ে পড়ছিল, গুইডো তখন লুকিয়ে তার বাচ্চাকে নিয়ে বের হয় তার নিজের কক্ষের দিকে। কুয়াশার ভেতরে রাতের বেলায় যাবার সময় হঠাৎ সে লক্ষ্য করে অসংখ্য মানুষের লাশের স্তূপ। আর এটা দেখে গুইডো বেশ ভয় পেয়ে যায়। কোনো সারা শব্দ না করে সে পুরো রকমই তার নিজের কক্ষে চলে আসে, আর তারপর সে তার ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়ে। রাতের বেলায় হঠাৎ করে একটা বড় শব্দে গুইডোর ঘুম ভেঙে যায়। তখন গুইডো এবং সেখানে থাকা অন্যান্য বন্দীরা দেখে জার্মান সৈনিকরা আস্তে আস্তে ক্যাম্প ছেড়ে যাবার চেষ্টা করছে। যুদ্ধ প্রায় শেষের দিকে, আর এই যুদ্ধে জার্মানরা পরাজিত হয়েছে। তাই গুইডো বুঝতে পারে এটাই হচ্ছে ভালো সময় তার ছেলেকে নিয়ে পালানোর। তারপর গুইডো তার ছেলেকে নিয়ে সেখান থেকে বের হয়, কিন্তু পরিস্থিতি তখনও ভালো ছিল না বলে গুইডো তার ছেলেকে একটা বাক্সে লুকিয়ে থাকতে বলে, আর বলে যে আগামীকাল এই খেলাটা শেষ হয়ে যাবে, তুমি এখান থেকে বের হবে না। যদি খেলা শেষ হবার আগে তুমি এখান থেকে বের হয়ে পড়ো তাহলে তুমি হেরে যাবে।
তাই আমি না আসা পর্যন্ত তুমি এখানে লুকিয়ে থাকবে এবং কোনো শব্দ করবে না। তবে আমি যদি নাও আসি তবুও তুমি বের হবে না। যখন দেখবে সবকিছু শান্ত আর কেউ নেই এখানে, তখন তুমি বের হতে পারবে। এ বলে গুইডো তার ছেলেকে লুকিয়ে ডোরাকে খুঁজতে বের হয়, কিন্তু আশেপাশে অনেক খুঁজেও সে ডোরাকে খুঁজে পায় না। আর ডোরাকে খুঁজতে গিয়ে সে দুজন জার্মান সৈনিকদের কাছে ধরা পড়ে যায়। আর তখন এক জার্মান সৈনিক বলে গুইডোকে একটা ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে মেরে ফেলতে। গুইডো তখন বুঝতে পারে যে তার জীবন এখানে শেষ হতে চলল। তারপর তার সমস্ত চিন্তা জুড়ে ছিল তার ছেলেকে নিয়ে। এদিকে গুইডোকে যখন একটা ফাঁকা জায়গা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন যশোয়া সে বাক্সে লুকিয়েছিল। সেই বাক্সের সামনে দিয়ে গুইডো হেঁটে যাবার সময় অনেক মজা করে লম্বা লম্বা পা ফেলে হেঁটে যাচ্ছিল। আর এটা সে করছিল যাতে তার ছেলে বুঝতে পারে যে তার বাবা এই খেলায় ধরা পড়ে গেছে, তাই তার বাবা এই খেলা থেকে বাদ দিয়ে দিচ্ছে। গুইডো মৃত্যুর মুখে দাঁড়িয়ে তার ছেলের মুখে হাসি ফোটানোর জন্য, ছেলেকে মানসিকভাবে ভালো রাখার জন্য মজার অঙ্গভঙ্গি করে হেঁটে যাচ্ছিল। তার ছেলের দিকে তাকিয়েছিল আর তার ছেলেকে চোখ টিপ দিয়ে মজা করছিল। আর যশোয়া তার বাবার দিকে তাকিয়ে চোখ টিপ দিচ্ছিল আর তার বাবাকে ধরে নিয়ে যাওয়ার দৃশ্য দেখছিল। এরপর জার্মান সৈনিক গুইডোকে একটা ফাঁকা জায়গায় নিয়ে নির্মমভাবে গুলি করে মেরে ফেলল। আর এভাবেই গুইডোর জীবন শেষ হয়ে গেল। তার ছেলে যশোয়া তখনও লুকিয়ে ছিল সেই বাক্সে। তার বাবা এই খেলায় হেরে গেছে, আর সেই হারটা যে চিরদিনের জন্য তা যশোয়া হয়তো এখন বুঝতে পারবে না, হয়তো কোনো একদিন বুঝতে পারবে। আসলে বাবা মানে এমনই হয়ে থাকে, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তার সন্তানকে ভীষণ ভালোবাসে। এরপর শেষের দৃশ্যে দেখা যায় সকালবেলায় সেখানে যখন পুরো পরিবেশটা একেবারে শান্ত, তখন যশোয়া সেই বাক্স থেকে বের হয়ে আসে। এদিক সেদিক ঘোরাঘুরি করার পর যশোয়া সেখানে দেখে কেউই নেই। তারপর হঠাৎ সে দেখে তার দিকে একটা ট্যাঙ্ক এগিয়ে আসছে। যশোয়া মনে করেছিল এই খেলায় জেতার জন্য এই ট্যাঙ্কটাই সে উপহার হিসেবে পেয়েছে। এদিকে সে ট্যাঙ্কের ভেতরে সেখানকার ইতালিয়ান সৈনিক উঠে আসে, আর সে সেখানে যশোয়াকে দেখতে পেয়ে কোলে তুলে নেয়। তারপর তাকে ট্যাঙ্কের উপর বসিয়ে রাখে। যশোয়া তখন ভাবতে লাগলো, তার বাবা এই খেলা সম্পর্কে যা বলেছিল সেটাই হয়েছে, সে জিতে গেছে, আর জেতার জন্য সে এই ট্যাঙ্কটা পেয়ে গেছে। এদিকে রাস্তা দিয়ে যখন ট্যাঙ্কটা যাচ্ছিল, তখন সেখানে ইতালিয়ান বন্দীদের মধ্যে যারা বেঁচে ছিল তারা তাদের নিজেদের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। আর তার মধ্যে যশোয়া তার মাকে দেখতে পায়। তারপর সে তার মাকে ডাকতে থাকে। ইতালিয়ান সেই সৈনিকটি তখন যশোয়াকে ট্যাঙ্ক থেকে নামিয়ে দেয়। যশোয়া তার মায়ের কাছে ছুটে যায়, আর এতদিন পর সন্তানকে দেখতে পেয়ে ডোরা তার ছেলেকে ভীষণ আদর করে। আর এভাবেই এই মুভির গল্পটা শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এক্সপ্লেনেশনটি তা কমেন্টে জানিয়ে দিন। আর পরবর্তী মুভি এক্সপ্লেনেশন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।